একদিকে ৩৫ জন আইনজীবী, অন্যদিকে ৬ জন আইনজীবীর লড়াই। অতএব প্রত্যেক আইনজীবীকে শুনে এবং শোনার পর সেই অভিমত ব্যক্ত করা, যেটা হয়তো সাধারণভাবে আমাদের মনে হতে পারে যে সুপ্রিম কোর্ট অনেকটাই দেরি করছে, কিন্তু আসলে সুপ্রিম কোর্ট দেরি করছে না। আপনাকে প্রথমে বলি, এই সুপ্রিম কোর্ট যে মামলাটা হচ্ছে, এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে নেওয়া হয়েছে। স্বতঃপ্রণোদিত মানে নেওয়া হয়েছে মানে যে যদি সুপ্রিম কোর্ট মনে করত যে এই মামলায় কোনো মেরিট নেই, এই মামলা একটা দুর্বল, তাহলে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করত না। সুপ্রিম কোর্টে যে কোনো মামলা করতে গেলে একটা এসএলপি, স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে হয়। যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের অবগতকে বলছি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমাদেরকে 2 মিনিট করে সময় দেয়। 2 মিনিট মানে যে কোনো মামলার 2 মিনিটের মধ্যে আপনি যদি চিফ জাস্টিসকে বোঝাতে পারেন, তাহলে আপনার মামলা অ্যাডমিশন হবে বা অ্যাডমিট হবে। আর যদি আপনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে এই মামলা রিজেক্ট হবে বা রিভিউ হবে। এখন এখানে কিন্তু কেউ মামলা করেনি, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে এবং সুপ্রিম কোর্ট কাজ করে না, মাত্র 1 মাস বা কাছাকাছি এই মামলা চলছে। এখন মামলার ব্যাপারে কয়েকটা কথা আপনাদের একটু জানিয়ে দিয়ে যায় যে কালকে ডাক্তার বন্ধুরা ইন্দিরা জয়সিং করে একজন আইনজীবীকে নিয়েছে। ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে সুদীর্ঘকাল প্র্যাকটিস করছে এবং সুপ্রিম কোর্টের বুকে আলোড়নকারী ওনার মামলা আছে, বিভিন্ন জাজমেন্ট আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি যেসব মামলা নিয়েছেন তার অনেক অংশে তিনি জয়লাভ করেছেন। আর আরেকজন আছে স্টেটের আইনজীবী কবির সিবাল। কবির সিবালের নাম আপনারা জানেন, এই কারণে উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং রাজনীতি করতেন বলে। কিন্তু সুপ্রিম কোর্টে এমন অনেক বাংলা আইনজীবী আছে যাদের নাম আমরা সাধারণ মানুষরা কেউ জানি না, কিন্তু আপনারা দেখতে লক্ষ্য করে যারা আইন পেশার সঙ্গে যুক্ত আছে বা আইন কোর্টে রেগুলার যাতায়াত করেন, তারা জানেন যে সুপ্রিম কোর্টে সেসব বাংলা আইনজীবী কারা কারা আছে। আসলে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা প্রতি ভরসা এবং আস্থা আমি এবং আপনার সাধারণ মানুষের আছে, এটা আমি বিশ্বাস করি। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে কি মামলা হচ্ছে? সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে কিন্তু যে অভয়া বা পল্লবী যে নামে ডাকুন না কেন নির্ভয়া, তার তদন্ত প্রক্রিয়া কিভাবে হয়েছে এবং তদন্ত প্রক্রিয়ার কোনো গাফিলতি আছে কিনা, তদন্তে কি কি তথ্য উদ্ঘাটিত হয়েছে, কি কি সিজার হয়েছে, কি কি সার্চ হয়েছে এবং কি কি ভাবে সেইগুলো কোথায় ডকুমেন্টারি এভিডেন্সে কোথায় কি কি জমা দেওয়া হচ্ছে, সেইগুলো সম্পূর্ণ সঠিক পথে হচ্ছে কিনা, সেই তদন্তের জন্য সুপ্রিম কোর্ট অভিভাবকের কাজ করছে। অতএব যদি তদন্তের কোনো গাফিলতি পায়, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারে। আর যদি তদন্ত সঠিকভাবে চলে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েটও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন একটা কথা বলি যে আপনারা সুপ্রিম কোর্টকে তাকিয়ে আছেন, আমরা খবরে তাকিয়ে আছি, কিন্তু সুপ্রিম কোর্টের কিছু আইনগত জটিলতা তৈরি আছে। সুপ্রিম কোর্ট আপনি যদি কালকে এই মামলার একটা রায়দান করে দেয় এবং রায়দান করে দিয়ে বলে যে 6 মাসের 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিতে হবে সিবিআইকে এবং 6 মাসের মধ্যে এই মামলাকে নিষ্পত্তি করতে হবে, তাহলে যদি 3 মাসের মধ্যে যদি একটা টাইম ফ্রেম করে দেয়, তাহলে সিবিআই অফিসিয়াল বা সিবিআই এর ইনভেস্টিগেটিং এজেন্সি যে সমস্ত আইপিএস অফিসাররা আছে তারা তো তাড়াহুড়ো করবে। ফলে এই তাড়াহুড়ো করার ফলে অনেক ক্ষেত্রে যে সমস্ত সাক্ষী সামগ্রী নষ্ট হয়ে গেছে বা যাদের কাছ থেকে 161, 164 স্টেটমেন্ট পাচ্ছে, তাদেরকে আর সংগ্রহ করতে পারবে না। ফলে আমাদের দুটো পাঠ, আপনারা কি এই মামলায় কোনো তাড়াহুড়ো নিষ্পত্তি চান নাকি সঠিক নিষ্পত্তি চান, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং কেস যায়নি সিবিআই এর কাছে, সিবিআই এবং আমরা জানি যে কলকাতা পুলিশের একটা বড় অংশ তারা এই এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশের একজন পুলিশ অফিসার তারা থানা রুটি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি যদি ভেবে নেন যে তারা থানা রুটিকে গ্রেপ্তার করে সিবিআই থেমে গেছে, তাহলে আমি বা আপনি ভুলকে সাথে বাদ করছি। কারণ এইখানে অনেক বড় একটা চেন আছে এবং এই চেনটা হচ্ছে যারা এই ক্রাইম সিনটা তৈরি করেছিল তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার হতে হবে, এটুকু আপনি জানেন। এবং সিবিআই যদি এই তদন্তে গাফিলতি দেয়, যেখানে চন্দ্রচূড় সাহেব আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কিন্তু তাদেরকে প্রশ্ন করবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন
যে তদন্তের গাফিলতি কেন হচ্ছে, কে কে সহায় করছে, কে কে অসহায় করছে, তার জন্য অর্ডার দেবে। এবং সুপ্রিম কোর্ট একটা খুব সুন্দর অর্ডার দিয়েছিলেন যে ডাক্তাররা যদি যেদিন অর্ডার দিলেন সেদিনকে যদি 5টার মধ্যে জয়েন না করে কাজে, তাহলে কিন্তু যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বা কোনো লিগাল অ্যাকশন আইনত কোনো পদক্ষেপ নিতে পারে। কিন্তু আজ অবধি সরকার তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারে, কারণ এটা স্টেট ইস্যু, হেলথ ইস্যুটা হচ্ছে স্টেট ইস্যু। এবার সুপ্রিম কোর্টের অনেক সময় বাইরে বলা যায় না, অনেক ভেতরের অন্তর্নিহিত খবর থাকে বা ইন্টার হাউসের অনেক খবর থাকে যেগুলো ওপেন ফোরামে বলা যাবে না। তবে আপনাকে আমি বলছি, কালকের মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট 3 জন খাবে, যেটুকু আপনারা জেনে রাখুন। কারণ সুপ্রিম কোর্ট প্রথম থেকে এই মামলা খুব সিরিয়াসলি নিয়েছে এবং এই মামলার সমস্ত রকম কারণ তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র দেখিয়ে এবং প্রত্যেকটা লোককে সুযোগভাবে তাদের সাবমিশন করা বা তাদেরকে সুপ্রিম কোর্টের সামনে কে কি করছে সেগুলো বিচার করা। সুপ্রিম কোর্ট ভালো করে যদি আপনারা লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে শোনেন বা যাদের ইউটিউব আছে তারা লাইভ স্ট্রিমিংটা সুপ্রিম কোর্টে ডাউনলোড করে নেবেন, আপনারা দেখতে পাবেন যে সুপ্রিম কোর্ট কীভাবে প্রত্যেক সময় যারা কেন্দ্রে অ্যাপিয়ার করছে সুপার ড্রাইভ থেকে যারা যারা আছেন 35 জন আইনজীবী প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং কড়া করতে হচ্ছে। ইনভেস্টিগেশনে গাফিলতি হচ্ছে, সেটা বারবার প্রমাণ হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কখন আপনার জেলায় কেস হয়, কখন পিএম হয়েছে, কেন এত তাড়াতাড়ি ধারা হলো বলে কিছু লোককে সংস্কার করে দেওয়া হলো।